মনের সমস্ত সাহস এক করে পায়ে পায়ে খিলানগুলোর কাছে এসে পড়লাম। খিলান পেরিয়ে চাঁদনির দিকে এগোতে যাব, আবার আবার সেই আওয়াজ। অনেকটা যেন পাথরে ঠোকাঠুকির শব্দ। চমকে উঠে পিছনে ফিরে তাকাতে শরীরে সব রক্ত জমে যেন বরফ হয়ে গেল। মনে হলো আমার কিছুক্ষণের অচেতন অবস্থার সুযোগে এক পৈশাচিক ভোজবাজিতে আমূল বদলে গেছে গোটা জায়গাটা। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কয়েকটি অলৌকিক এবং অতি প্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প মেঘরাজ রচিত রঘুনাথ তান্ত্রিকের গল্প কালান্তরে রঘুনাথ, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। সময়টা জ্যৈষ্ঠের মাঝামাঝি। সারাদিন আগুন ছড়িয়ে সূর্য ডুবছে, দিনের আলো গুটিয়ে আসছে, নামছে অন্ধকার। বিকেল থেকে গুমোট গরমে গলদঘর্ম অবস্থা। অন্ধকার নামার পর সেই গরম আরও বাড়ল। অন্ধকার আকাশ জুড়ে থমথমে ভাব। রঘুনাথ তান্ত্রিকের বৈঠকখানা একটা ছোটখাটো লাইব্রেরি। ঘরে তিন দিকে বড় বড় তিনটে দেওয়াল আলমারি, সবকটাই মোটা মোটা বইয়ে ঠাসা। ঘরের অন্যদিকে তিনটে ট্রাঙ্ক বোঝাই দেশি বিলিতি পত্রপত্রিকা আর পেপার কাটিংয়ের দুষ্প্রাপ্য সংগ্রহ, আর একটা বর্মি শালের কাঠের টেবিল। বেশ কিছু বইপত্র আর কিছু লেখালেখি করার সরঞ্জাম ছড়িয়ে টেবিলে। দুপাশে কয়েকটা মামুলি কাঠের চেয়ার। তারই একটায় বসে আনমনে একটা পুরনো পত্রিকা ঘাঁটছিলেন গণেশ লাহা। জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ গতি খুব একটা ভালো ঠেকছে না চক্রবর্তী মশাই। দেখছেন একবার আকাশটা কেমন হয়ে উঠছে। 7টা বাজলো, একটাও তারা ওঠেনি এখনো। হ্যাঁ, মনে হয় ঝড় উঠবে। সন্ধ্যাহ্নিক সেরে ঘরের বাইরে বারান্দায় তোলা উনুনে রান্না করছিলেন রঘুনাথ মশাই। মাটির মালসায় টকবক করে ফুটছে আলো চাল। সেই দিকে তাকিয়ে রঘুনাথ বললেন, উঠুক না, ক্ষতি কি? দরকার পড়লে ঝড় উঠবে বই কি। মাটি তাতলে বাতাস ফাঁপবে, ঝড় বৃষ্টি হবে, সে আর নতুন কথা কি? রঘুনাথের কথা শেষ হল না। দমকা হাওয়ায় ঝরঝর করে কেঁপে উঠল খোলা বারান্দার মাথায় মরচে পড়া টিনের চালটা। ছড়ছড় শব্দে মুঠো মুঠো হলুদ ফুল এদিক ওদিক ছড়িয়ে পড়ল বাড়ি ঘেঁষা রাধাচূড়া গাছটা থেকে। কালো আকাশে ঝলসে উঠল বিদ্যুৎ। এক ঝলক হিমেল হাওয়া হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বৈঠকখানার ঘরে। তারপরেই বৃষ্টি নামল ঝেঁপে। প্রথমে অল্প স্বল্প, তারপর মুষলধারায়। গলির মোড়ে ধুলো ঘাঁটছিল কতগুলো ছেলে পুলে। তারা হৈ হৈ করে উঠল একসঙ্গে। বৃষ্টির তোড়ে ঝাপসা হয়ে এলো গলির স্ট্রিট ল্যাম্পের আলো। বৈঠকখানার আড্ডায় কদিন হলো আর এক নতুন মুখ জুটেছে। কলকাতায় বাড়ি, জেলা সদরের রেজিস্ট্রি অফিসে চাকরি পেয়ে সবে শহরে এসেছে। নাম প্রিয়তোষ মুস্তাফি। অল্প বয়স, চনমনে মিশুকে প্রকৃতির। ছেলেটি বেশ। মনোহরতলায় একটা মেসে থাকে। আড্ডায় তাকে জুটিয়েছেন গণেশ। রঘুনাথের বৈঠকখানায় ইদানিং সে রোজই আসছে। ঝড় বৃষ্টির কথায় প্রিয়তোষ বেশ খুশি হয়ে উঠল। বলল,
কলকাতার ঝড় বৃষ্টি হলে আমরা কয়েকজন বন্ধু হেদুয়া থেকে হেঁটে কলেজ স্ট্রিট যাই। কলেজ স্কোয়ারে বেঞ্চে বসে তেল চুপচুপে তেলে ভাজা খাই। দুদিন হল রঘুনাথের বৈঠকখানায় অনন্ত চাটুর্যের দেখা নেই। কলকাতা থেকে পরিবার নিয়ে বড় কুটুম এসেছিল বাড়িতে। আজ হঠাৎ সন্ধে নামতে না নামতে কুটুম টুটুম শিকে তুলে তিনিও হাজিরা দিয়েছেন। নাকে একটি নস্য ঠুসে চাটুর্যে মশাই বললেন, জ্যৈষ্ঠী মাসের শেষে বাতাস ফাঁকবে, আকাশে মেঘ জমবে, বাদলা পোকার পাখনা গজাবে, ঝেঁপে বৃষ্টি নামবে, এই তো নিয়ম ভায়া। তাই বলে সেই বৃষ্টিতে খালে বিলে মাঠে বাদায় এক হাঁটু জল জমবে, আর তাতে ঠ্যাং ছড়িয়ে ব্যাং ডাকবে, আর ডাঙায় দিব্যি কই হাঁটবে। শহরে বসে সব কিন্তু আশা করো না বাপু। গণেশ বললেন, হ্যাঁ, চাটুর্যে মশাইয়ের আবার সবটাতেই বাড়াবাড়ি। হচ্ছে ঝড় বৃষ্টির কথা, সেখানে আবার গ্রাম শহর এলো কোত্থেকে? হ্যাঁ, মেঘদূতের কালিদাস তো কবেই মোড়ে হেজে গেছে। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট শানং, বলবেটাকে শুনি। রসিকতা করে চাটুর্যে মশাই বললেন, কেন বলবে না? ধরো এই শহরে যদি ফের মহাকবি কালিদাসের জন্ম হয়, নববর্ষার এই রূপ কি তাকে নতুন করে স্পর্শ করবে না বলতে চাও? ঘরের একদিকে একটা মোড়ায় বসেছিলেন বিশ্বনাথ নস্কর। হাতের চেটোয় এক মনে তামাক পাকাতে পাকাতে বললেন, আরে দূর মশাই, রাখুন তো আপনার কাব্যি। সর্ষের তেলের দর এখন কত যাচ্ছে জানেন? নিজের হাতে বাজারহাট করেন আপনি? কালিদাসের কলমের কালি সেই কোন কালি শুকিয়ে না আমচুর হয়ে গেছে। ভারী বয়ে গেছে তারই শহরে জন্মাতে। অনন্ত চাটুর্যে বলে উঠলেন, কেন জন্মাবেন না শুনি? সে আর এমন কি অসম্ভব ব্যাপার? জন্মান্তর বলে কি কিছুই নেই? কি বলো চক্রবর্তী ভায়া? বৃষ্টির এলোমেলো ছাঁটের দাপটে উনুনের আঁচ প্রায় নিবু নিবু। তাতে চারটি ভাঙা কয়লা চাপিয়ে হাত পাখায় বাতাস দিতেই গনগনিয়ে উঠল আগুন। সাদা দাড়িতে হাত বুলিয়ে মুচকি হাসলেন রঘুনাথ মশাই। বললেন, আমি তো জন্মান্তর বলি না কর্তা, বলি দেহান্তর। জীবন তো অনন্ত, তার পরিবর্তন আছে, পঞ্চভূতে লয় আছে, কিন্তু কিন্তু বিনাশ নেই। আত্মা নির্বিকল্প, স্বাধীন, চিদানন্দ স্বরূপ। সুখ দুঃখ জন্ম মৃত্যুর মোটা শেকলে তাকে তো বাঁধা যায় না। এই যে আমরা কথায় কথায় আমি আমার করে হেঁধিয়ে মরছি, সে তো আমাদের অহং, আমাদের সংস্কার বই আর কিছু নয়। আসল আমির সে ছায়া মাত্র। মাথা চুলকে মুখুজ্জে মশাই বললেন, তা তো বুঝলুম, কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের ভর সন্ধেবেলায় এতগুলো জলজ্যান্ত লোক এই বৈঠকখানায় বসে আছি, আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, ওই যে আপনার উনুনে যে ভাত উতলচ্ছে, এসবও কি মায়া না ছায়া? পিতলের ডাবু হাতায় হাঁড়ির কয়েকদানা ভাত বের করে আনলেন রঘুনাথ তান্ত্রিক। হাতের তালুতে সেগুলোর কয়েকটা নিয়ে ফুঁ দিতে দিতে বললেন, বড় কঠিন প্রশ্ন করেছেন কর্তা। এর জবাব দিতে গেলে তো একটা গোটা গল্প শোনাতে হয় আমাকে। তারপর তাই নিয়ে আবার আপনাদের বিশ্বাস অবিশ্বাসের টানা হ্যাঁচড়া চলবে। কাজেই থাক না এখন সেসব কথা। রঘুনাথের কথায় সবাই নড়ে চড়ে বসল। মুখুজ্জে মশাই বললেন, আহা, তা কেন? আমাদের বিশ্বাস অবিশ্বাসে কি বা আসে যায়? চক্রবর্তী, তুমি শুরু করো, আমরা শুনবো। সবাই একসঙ্গে বলে উঠলেন, হ্যাঁ, হোক হোক হোক। ভাতের হাঁড়ি
রান্নাঘরে রেখে হাতে মুখে জল দিয়ে বৈঠকখানার তক্তপোষে এসে সবে বসেছেন রঘুনাথ, অমনি ঝুপ করে বিজলি বাতি নিবে গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বসে গণেশ বললেন, ওই যা, গল্পের দফা রফা, আবার লোডশেডিং। এখন বসে থাকো এইভাবে ঝাড়া ঘন্টা। একটু পরে বৈঠকখানায় তেলের কুপি জ্বলেছে। উনুনে চায়ের কেটলি চাপিয়ে জাবদা গামলায় মশলা মুড়ি আর গরম সিঙাড়া সাজিয়ে দিয়ে গেছে গোবিন্দ। বাইরের ঝমঝমে বৃষ্টির এক টানা সুর ইন্দ্রজাল হয়ে ছড়িয়ে পড়েছে আধো অন্ধকার ঘরে। খোলা দরজা দিয়ে আসা বাদলা হাওয়ার ঠান্ডা ঝাপটায় কেঁপে কেঁপে উঠছে কুপির শিখা। মুহ্যমান কুপির হালকা আলোয় বৈঠকখানার দেওয়ালে দুলছে কয়েকটা মানুষের দীর্ঘ ছায়া। রঘুনাথ তান্ত্রিক জিজ্ঞেস করলেন, আচ্ছা আচ্ছা, তোমরা কেউ কখনো রাধানগরের নাম শুনেছ? মাথা নাড়ল সবাই। এইবার চক্রবর্তী মশাই শুরু করলেন তার কাহিনী। সে বহুকাল আগের কথা। আমরা আমরা তখন স্কুলে পড়ি। মেদিনীপুরের রাধানগরে প্রায়ই যেতাম। সেখানে সেখানে ছিল আমার ছোট মামার বাড়ি। আমাদের গ্রাম বেতাই থেকে রাধানগর প্রায় 90 মাইলের পথ। তখনকার দিনে গাড়ি ঘোড়াও তত ছিল না, রাস্তাঘাটের হালও খুব একটা ভালো ছিল না। পথে পড়তো 3টে নদ, অজয়, দামোদর আর দ্বারকেশ্বর। 3টে নৌকো আর 4টে বাঁশ ঠেঙিয়ে অনেকটা পথ হেঁটে তবে রাধানগরের মুখ দেখা যেত। বাড়ি থেকে ভোরে রওনা হয়ে মামার বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় আমার সন্ধে গড়িয়ে যেত। বহুকাল যাই না। এখন তো শুনেছি সেখানে নাকি অনেক লোকজনের বাস হয়েছে। বাস স্ট্যান্ড, দোকানপাট, অফিস কাছারি, ব্যাংক, পোস্ট অফিস, হাসপাতাল সবই হয়েছে। তখন কিন্তু রাধানগর দিনে দুপুরে খাঁ খাঁ করত। চারদিকে শুধু তাল, খেজুর আর আর বড় বড় জিউলি গাছের জঙ্গল, বন বাঁধার আর বাউড়ে ভরা উঁচু নিচু পাথুরের ঢিবি আর ফাঁকা মাঠ। মামার বাড়িতে আমার কোনো বাঁধন আর শাসন ছিল না। পেট পুড়ে খেতাম আর প্রাণ ভরে ঘুরে বেড়াতাম। ছোট মামা আর মামি ছিলেন নিঃসন্তান। আমাকে আমাকে তারা খুব ভালোবাসতেন। আমার আমার অনেক অন্যায় আবদারে প্রশ্রয়ও দিতেন। ঘাটাল মহকুমা আদালতে ওকালতি করে বেশ পসার করেছিল আমার ছোট মামা। স্থানীয় সরকারি আমলা মহলে বেশ সাহায্যস্য ছিল তার। তখনকার দিনে ওই শখ করে একটা হারলে অ্যাসকট মডেলের একখানা অস্টিন গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি করেই তিনি রাধানগর ঘাটাল আসা যাওয়া করতেন। আমার সেই সময় কারণে অকারণে মাঠে ময়দানে অচেনা জায়গায় অজানা পথঘাটে ঘুরে বেড়ানোর অদ্ভুত এক নেশা ছিল। মামার বাড়ি গিয়ে আমি ঘরে থাকতাম খুব কম সময়ের জন্য। প্রথম প্রথম ওই পায়ে হেঁটেই বেরিয়ে পড়তাম এদিক ওদিক সেদিক। অজানাকে জানার, অচেনাকে চেনার আমার ওই তীব্র ঝোঁকটা ছোট মামা বোধহয় লক্ষ্য করেছিলেন। ছোট ছেলে, কোথায় কখন হারিয়ে টারিয়ে যাই সেই ভয় মামি একেবারে ভয় তটস্থ থাকতেন। মাঝে মধ্যে একটু বকাঝকাও করতেন, কিন্তু ছোট মামা ছিলেন অন্য ধাতের মানুষ। তিনি আমাকে উৎসাহই দিতেন। মামিকে বলতেন, ছেলে মানুষ তো কি হয়েছে, হ্যাঁ, ঘুরতে ঘুরতেই তো শিখবে, ভয় পেলে চলবে কেন? হ্যাঁ,
এই তোর ঘোড়ার বয়স, দুনিয়া দেখার বয়স। মামার একটা শক্তপোক্ত পুরনো সাইকেল ছিল। একদিন একদিন সেইটা আমার হাতে ধরিয়ে দিয়ে তিনি বললেন, হ্যাঁ, এই নে বটু, হ্যাঁ, একদিন ধরে অনেক পায়ে হেঁটেছিস, এবার থেকে এই পক্ষীরাজে চেপে যত খুশি ঘোর। আমিও যেন হাতে স্বর্গ পেলাম। দিন নেই রাত নেই সাইকেলে চেপে একেবারে চারিদিকে টোটো করে বেড়াচ্ছি। সেবার স্কুলে মহালয়ের কদিন পর পুজোর ছুটি পড়ল। স্কুল খুললেই পরীক্ষা। আরে কুছ পরোয়া নেই, আমি তো তল্পি তল্পা গুটিয়ে শঠান হাজির হলাম মামার বাড়িতে। কদিনের জন্য গেছিলাম এখন আর তা মনে পড়ছে না, তবে সময়টা ছিল ওই অক্টোবরের গোড়ার দিক। এই বর্ষা যাই যাই করেও রয়ে গেছে, মাঠঘাট সবুজে সবুজ, নদী নালা জলে টহিটুম্বুর। একদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে খানিক জিরানোর পর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। রাধানগরের উত্তর পশ্চিম দিকে একটা বিশাল মাঠ ছিল, লোকে বলতো বর্গিমারা মাঠ। এলাকার লোকজন বড় একটা ঘেঁষতো না ওইদিকে। অবশ্য এড়িয়ে চলার কারণটা যে ঠিক কি তার স্পষ্ট উত্তর অনেককে জিজ্ঞেস করেও আমি পাইনি। মামার মুখে শুনেছিলাম পায়ে হেঁটে ও মাঠ নাকি এপার ওপার করা যায় না। শুনে অবধি মনে একটা অদ্ভুত কৌতূহল হতো মাঠটা ঘিরে। একদিন ভাবলাম ওই মাঠেই আজ ঢুকে পড়া যাক। যেমন ভাবা তেমনি কাজ। দুপুরে খাওয়া দাওয়া সেরে আধ ঘন্টা বিশ্রাম নিয়ে বাড়ি থেকে একেবারে চুপি চুপি বেরিয়ে পড়লাম। মিনিট 20 সাইকেল চালিয়ে জায়গাটার কাছে পৌঁছে গেলাম। আকাশটা আজ একেবারে পরিষ্কার, সূর্যের ঝাঁঝালো রোদে পেতে রয়েছে লালচে কালো মাটি। মাঠটাকে কাছ থেকে ভালো করে দেখে বুঝলাম কেন লোকে সব কথা বলে। মাঠটা আসলে অনেকটা ওই কচ্ছপের পিঠের মতো, মানে চারিদিকটা ঢালু, মাঝখানটা একটু উঁচু। তাই মনে হয় কোনো দিকে দাঁড়িয়েই এ মাঠ এপার ওপার দেখা যায় না। বিরাট এলাকা জুড়ে হঠাৎ একটা অনুচ্চ মালভূমি। দীর্ঘকাল মানুষের পা না পড়ায় বন জঙ্গল গ্রাস করেছে। একটা পায়ে চলা আবছা মেঠো রাস্তা মাঠটাকে এড়িয়ে বাঁদিকে বেঁকে গেছে। এতক্ষণ আমি সেইটা ধরেই আসছিলাম। বেশি কিছু ভাবার অবকাশ আর ছিল না, তাই মেঠো রাস্তা ছেড়ে ডান দিকের ওই এবড়ো খেবড়ো পাথুরে মালভূমিতে ঢুকে পড়লাম। কিছুটা এগোবার পর আমার মনে হলো এলাকাটাকে মাঠ না বলে তেপান্তর বলাই ভালো হবে বোধ হয়। চাটুর মতো চেহারা হবার জন্য এর বিশালতা বাইরে থেকে ঠিক বোঝা যায় না। চারিদিকে বাবলার ঝোপ আর তাল খেজুরের ঘন জঙ্গলে ঢাকা, মধ্যে মধ্যে বড় গাছের চটলাও আছে। আরো কিছুটা এগিয়ে বুঝলাম বাইরে থেকে জঙ্গল যতই দুর্ভেদ্য মনে হোক না কেন, ভিতরে মোটেও ততটা নয়। সাইকেল চালিয়ে দিব্যি যাওয়া যাচ্ছে। বন জঙ্গল কাটিয়ে মনের ফুর্তিতে সাইকেল চালাচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে এগোনোর পর হঠাৎ আমার মনে একটা খটকা লাগলো। এখানে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছি, একটা পাখি, একটা শেয়াল কুকুর, একটা কাঠবেড়ালি, এমনকি একটা গিরগিটি পর্যন্ত চোখে পড়ল না কেন? তৎক্ষণাৎ সাইকেল থেকে নেমে পড়লাম। কান খাড়া করে শুনতে চেষ্টা করলাম। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর তো কিছুই শোনা যায় না।
একটু পাতার খসখস, বাতাসের সরসর, হ্যাঁ এমনকি ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত কানে এলো না। আশ্চর্য, এমন একটা গুরুতর অসঙ্গতি এতক্ষণ আমার নজর এড়ালো কি করে? এত নিস্তব্ধ জায়গাও এ দুনিয়ায় আছে? এক অসম্ভব অপার্থিব নৈঃশব্দ, এক চরম শূন্যতা যেন আমাকে ঘিরে ধরেছে। নিজের অজান্তে আমি যেন এমন এক নিষিদ্ধ প্রেতপুরীতে ঢুকে পড়েছি, যেখানে কেউ কোনো কালে বেঁচে ছিল না। বিধাতার এক ভয়ানক অভিশাপে প্রাণের স্পন্দন যেখানে চিরকাল থমকে রয়েছে। একবার ভাবলাম ফিরে যাই। পিছনে ফিরে দেখি সব দিকে একরকম। যাব কোন দিকে, কোন দিক থেকে আসছি, আর ফেরার পথই বা কোনটা, সব কেমন যেন গুলিয়ে গেল। অস্থিরভাবে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলাম। সামনে যাই, মনে হয় এ তো সেই বাঁকা খেজুর গাছটা, এদিক দিয়েই তো একটু আগে এলাম। আবার পিছনে যাই, তখন মনে হয় ওই তো সেই পাকুড় গাছটা, একটু আগে যার তলায় বিশ্রাম নিচ্ছিলাম। বেশ বুঝতে পারছিলাম আমি বিপদে পড়েছি। মনে মনে একটু ভয়ও পেলাম, তবু মাথা ঠান্ডা রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কর্তব্য স্থির করলাম। আমার ওপর মহামায়ার কৃপাদৃষ্টি বরাবরই অকৃপণ। ভয়কে জয় করার দুর্জয় এক শক্তি তিনি আমায় দিয়ে রেখেছেন। তিনি সাহস যোগালেন। ভাবলাম, এপার ওপার কতই বা চওড়া হবে এই তেপান্তর। আফ্রিকা মহাদেশ তো আর হবে না যে আমি হারিয়ে যাব। কোনো দিকে না বেঁকে একেবারে নাক বরাবর এগিয়ে গেলে ঠিক পেরিয়ে যাব এক সময়। সাইকেলে ফের চেপে বসলাম। আরো কিছুটা এগিয়েছি, আন্দাজ 50 গজ দূরে একটা জিনিস দেখে একটু অবাক হলাম। সাইকেল আমার আপনি দাঁড়িয়ে গেল। এক ঝাঁক করঞ্জা গাছের আড়াল থেকে একটা পুরনো ইটের পাঁজা উঁকি দিচ্ছে। ততক্ষণে আমার ভয় ভাবনা সব উবে গেছে। জঙ্গলের এত গভীরে ইটের পাঁজা দেখে বেশ কৌতূহল হলো। একটা বুড়ো পাকুড় গাছের তলায় সাইকেলটা দাঁড় করিয়ে একটু এগিয়ে গেলাম। এই গোটা জায়গাটা ঘিরে ঘেঁটু গাছের ঘন ঝোপ ফুলে ফুলে সাদা হয়ে আছে। এসব স্থানে সাপ খোপের খুব ভয় আছে, তাই কাছাকাছি থেকে জোৎসই একটা শুকনো গাছের ডাল জুটিয়ে নিলাম। তারপর দোলকলমি আর উলু ঘাসের আগাছা সরিয়ে সাবধানে পায়ে পায়ে এগিয়ে গেলাম। জায়গাটার কাছাকাছি গিয়ে আমার ভুল ভাঙল। দূর থেকে যেটাকে আমি পুরনো ইটের পাঁজা ভাবছিলাম, সেটা আসলে একটা পরিত্যক্ত ইমারতের ধ্বংসস্তূপ। ভাঙাচোরা খিলান, ধসে পড়া খোলা ইটের মোটা দেওয়াল আঁকড়ে বট অসত্যের শিকড়ের জাল এক অদ্ভুত আকার নিয়েছে। গোটা কয়েক পাথরের থাম মাটিতে পড়ে রয়েছে এদিক সেদিক, গায়ে তাদের খোদাই করা নকশা। কে জানে কবেকার। ইমারতটা যতই পুরনো হোক, এককালে সে যে তার আভিজাত্যের দাপট দেখিয়ে এসেছে তা বিলক্ষণ বোঝা যাচ্ছে এখনো। অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ওই ধ্বংসস্তূপ আমি ঘুরে ঘুরে দেখছি। দেখতে দেখতে ভাবছি, কে জানে কতকাল আগের কত অজানা কাহিনী, কত হারিয়ে যাওয়া মানুষের গায়ের গন্ধ মিশে আছে এই বাতাসে। তাদের হাসি, কান্না, দীর্ঘশ্বাস ঘুমিয়ে রয়েছে ওই ধ্বংসস্তূপের নিচে। আজ আচমকা আমি এসে পড়ে হয়তো ওদের শান্তি ভঙ্গ করেছি। ওদের অনন্ত অজ্ঞাতবাসের গোপনীয়তা হনন করেছি।
মনটা আপনি কেমন দমে গেল। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ফাঁকা জায়গায় চোখ আটকে গেল। খসে পড়া ইটের দেওয়ালে একটা বড় সড়ো গর্ত। সেই গর্ত দিয়ে দেওয়ালের ওপাশে উঁকি দিচ্ছে কালো পাথরের একটা উঁচু বেদি। দেওয়ালের গায়ে গজিয়ে ওঠা ঘন বটগাছের গাঢ় ছায়া পড়েছে সেই বেদিটার ওপর। দেখে ভর দুপুরে একটু জিরোতে ইচ্ছে হলো। ভাঙা ইটের স্তূপ ডিঙিয়ে বেদিতে যেই না বসতে গেছি, হঠাৎ একটা চকচকে শক্ত কিছুতে আমি হোঁচট খেলাম। ঝুঁকে পড়ে ভালো করে দেখি কবেকার একটা পেল্লাই পেতুলের ঘণ্টা। মাটি আর ওই ঝুড়ো সুরকির তলায় এমনভাবে চাপা পড়ে রয়েছে চট করে কারো চোখে পড়বে না। পড়ে থেকে রোদ বৃষ্টি খেয়ে ধুলো মাটির প্রলেপ পড়ে কালো হয়ে গেছে একেবারে। মাটি সরিয়ে দু হাতে ধরে তুলতে গেলাম, পারলাম না। কয়েকবার ব্যর্থ চেষ্টার পর একেবারে একটা হ্যাঁচকা টান দিতে সেটা মাটি থেকে আলগা হয়ে উপড়ে এলো। আকারে সেটা একটা পূর্ণবয়স্ক মোষের মাথার সমান। মনে মনে ভাবলাম, তবে কি একসময় এখানে মন্দিরও ছিল? হতেও পারে। কালো বেদিটির ঠিক পাশে গ্রানাইট পাথরের থামের দুটো ভাঙা খণ্ড পাশাপাশি পড়ে। তখন বয়সও কম, ছেলে মানুষ মন, তাই দেখে মাথায় কি এক অদ্ভুত খেয়াল চাপল। আধমনি ওজনের বিশাল ঘণ্টাটাকে একেবারে পাঁজা কোলা করে তুলে ফেললাম। পাথর দুটোর মাঝখানে সেটা এমনভাবে বসালাম যে ঘণ্টার গুলিটা যাতে স্বচ্ছন্দে নড়াচড়া করতে পারে। ছোট মামার সাইকেলের কেরিয়ারে মালপত্তর বাঁধার একটা নাইলনের দড়ি জড়ানো থাকতো সব সময়। বেদিতে বসে আমি সাইকেলটাকে একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একেবারে চটপট করে দড়িটা খুলে এনে ঘন্টির গুলির আংটায় বেঁধে দিয়ে মারলাম একেবারে এক টান। একবার, দুবার, বারবার ঢং ঢং সে তীব্র গুরুগম্ভীর নিনাদে বেজে উঠল ঘণ্টা। থরথরিয়ে কেঁপে উঠল ধ্বংসস্তূপের শুকনো মাটি আর আলগা দেওয়াল। ঠিক সেই সময় আমাকে চমকে দিয়ে কোত্থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে এলো একটা নীলকণ্ঠ পাখি। তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে মাথার উপর কয়েক পাক চক্কর খেল। তারপর পশ্চিম আকাশে বরাবর উড়ে গেল সেটা। আমি মশাই গাঁয়ের ছেলে, মাঠ জঙ্গল ঠেঙিয়ে বড় হয়েছি, পশু পাখির মেলা দেখেছি। পাখিটাকে দেখে সেই আমারও যেন তাক লেগে গেল। যেমনই তার খোলতাই চেহারা, তেমনি ডানার রঙে জেল্লা। দেখে চোখ যেন জুড়িয়ে গেল। ঘন্টার কথা ভুলে গিয়ে আমি ওটার পিছনে ছুটে চলে গেলাম। উঠতে উঠতে পাখিটা অনেক দূরে উড়ে একটা ঝাঁকড়া অর্জুন গাছের মাথায় গিয়ে বসল। অজানা নির্জন বন প্রান্তরে গ্রীষ্মের ঝিম ধরানো দুপুরে পাখিটার করুণ স্বর আমার ভিতর এক অদ্ভুত বেদনার সঞ্চার করল। মনটা হঠাৎ কেমন যেন উদাস হয়ে গেল। পাখিটার পিছু নিতে গিয়ে কখন যে ভাঙা ইমারতের চৌহদ্দি ছেড়ে বেরিয়ে এসেছি তা ভ্রুক্ষেপ ছিল না আমার। এইবার চারিদিকে দৃষ্টি দিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। আমার চারপাশে অনেকটা ফাঁকা এলাকা, ঝোপঝাড়ে ভর্তি একটা উঁচু নিচু মাঠ। সেই মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো অনেক অনেক ধ্বংসস্তূপ। আশ্চর্য এক আবিষ্কারের রোমাঞ্চে
আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আগাছায় ঢাকা একটা একটা অস্পষ্ট অসমান পথ চলে গিয়েছে পশ্চিম দিগন্তের দিকে। তাই ধরে আমি একটু একটু করে এগিয়ে চললাম। যেদিকে তাকাই শুধুই বাড়ি ঘরের ভাঙাচোরা কঙ্কাল। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এগিয়ে গিয়েছিলাম মনে হয়। একটা ভগ্ন স্তূপের পাশ দিয়ে যেতে যেতে আপনি আমার পাটা আটকে গেল। আন্দাজ 10-6 মতো জায়গা জুড়ে একটা পুরো ভিটে, পুরোটাই প্রায় ঘন আগাছায় ঢাকা। ভিটের ভাঙা দেয়ালের খানিক অংশ মাটিতে মিশেছে, আর খানিকটায় ওই বড় বড় কয়েকটা গর্ত। দেওয়ালের অন্যদিকে বৃদ্ধ মানুষের আলগা দাঁতের পাটির মতো বেরিয়ে রয়েছে ক্ষয়ে যাওয়া ইটের হাড় পাঁচড়া। বাড়িটার দিকে দেখতে দেখতে চোখে কেমন যেন ঘোর লেগে গেল। অদ্ভুত এক অপ্রকাশ্য অনুভূতি আমায় যেন পেয়ে বসলো। মনে হলো ভাঙা ইটগুলো ফিসফিস করে আমার আমার কানে কি যেন কথা বলতে চাইছে। কতকালের স্মৃতি বুকে নিয়ে ওগুলো মাটিতে মুখ গুঁজে টুকরে টুকরে কাঁদছে। আগাছার ফাঁকে ফোঁকরে জমে থাকা অন্ধকারে ঝিঝি পোকার ডাকে তিত্তির করে কাঁপছে ওদের অস্পষ্ট দীর্ঘশ্বাস। আমাকে মনের দুটো কথা বলে ওরা যেন সাপ মুক্ত হতে চাইছে। হঠাৎ মনে হলো নিজের ভেতরে নিজেই যেন ক্রমশ আমি ডুবে যাচ্ছি। কোন অতল সমুদ্রে অন্ধকার গভীরে আলোড়ন জাগিয়ে বুদবুদের মতো ভেসে উঠে ছুটে চলছে আমার চেতনা। মনে হলো এই মৃত জনপদ, এই ভাঙাচোরা পথঘাট সবই যেন আমার ভীষণ চেনা। একবার নয়, এখানে এখানে আমি বারবার এসেছি, কিন্তু কবে এসেছি, কেই বা নিয়ে এসেছে, কিছুতেই আর আজ মনে পড়ছে না। ওই পিতলের ঘণ্টার গম্ভীর ধ্বনি, নীলকণ্ঠ পাখির করুণ আর্তনাদ আর আর ডানার ওই অস্থির ঝাপটানি, এই সব কিছুর সঙ্গে কোথাও যেন আমার নাড়ির যোগ রয়েছে। ভাবতে ভাবতে কোথায় তলিয়ে গিয়েছিলাম জানি না। হঠাৎ একটা ভিজে দমকা হাওয়ার ঝাপটায় আমার হুঁশ ফিরল। মাথার উপর তাকিয়ে অবাক হলাম। সূর্য কখন পশ্চিম দিকে হেলে পড়েছে খেয়ালই করিনি। এক টুকরো কালো মেঘ জমেছে পশ্চিম দিগন্তের আকাশে। লালচে সূর্যটা মুখ লুকিয়ে মেঘের আড়ালে। মেঘটা আয়তনে বড় হয়ে উঠছে ক্রমশ। পুরো জায়গাটা আরেকটু ঘুরে দেখার ইচ্ছে থাকলেও আর হয়ে উঠল না। দেখতে দেখতে মেঘের চেহারা ঘোরতর রূপ নিল। হঠাৎ দূরের বড় বড় গাছপালার মাথাগুলো রাগী মোরগের ঝুঁটির মতো হুটোপুটি শুরু করলো। খ্যাপা মোষের মতো ঘাড় গুঁজে শিং বাগিয়ে হুড়মুড় করে ধেয়ে এলো এক দুর্দান্ত ঝড়। আকাশ ফাটিয়ে চৌচির করে বাজ পড়ল কড়কড় শব্দে। প্রকাণ্ড বিদ্যুৎ ঝিলিকে এ ফোঁড়ো ফোঁড়ো হলো আকাশ। আমি পুরনো মন্দিরের ধ্বংসস্তূপের দিকে জোর কদমে হাঁটা দিলাম। একটু যেতে না যেতেই একেবারে ঝমঝম করে বৃষ্টি নামলো। এখনো বাইরে যেমন তোড়ে বৃষ্টি পড়ছে, ঠিক সেরকম। আমি মাথা বাঁচিয়ে ছুটতে শুরু করলাম। রঘুনাথ মশাই একটু থামলেন, কুপির সলতেটাকে উস্কে দিয়ে ফের গল্পে ফিরলেন। ছুটতে ছুটতে ভাঙা ইমারতটার ভিতরে গিয়ে আশ্রয় নিলাম। ইমারতের ভিতরে ঝড় বৃষ্টির দাপট অনেকটা কম। পাথরের কালো বেদিটার মাথার উপর বটগাছের ডালপালার বিরাট ছাতা। বৃষ্টির এক ফোঁটাও জল নেই সেখানে। পকেট থেকে রুমালটা বের করে বেদিটাকে একটু সাফসুতরো করে পা ছড়িয়ে বসে পড়লাম সেখানে। একটু দূরে
পাকুড় গাছের তলায় সাইকেলটা পড়ে পড়ে ভিজছে। মনে মনে ভাবলাম, হ্যাঁ ভিজুকে, বৃষ্টি থামলে একটু ঝেড়ে মুছে নিলেই সব ঠিক হয়ে যাবে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গাছের ডালপালায় বাধা পেয়ে গোঁ গোঁ শব্দে গুমড়োচ্ছে ঝোড়ো বাতাস। ইমারতের ভাঙা চোরা দেওয়ালের ভিতরের চৌহদ্দিটুকু শুধু অদ্ভুত রকমের শান্ত। এদিকে বাইরে সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে আসছে, আর আমি বসে এক মনে ঝড় আর বৃষ্টির যুগল নৃত্য দেখছি। একটানা বৃষ্টির শব্দ যেন ঘুম পাড়ানি গানের মতো। শুনতে শুনতে কখন যে দুটো চোখ এক হয়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ একটা কিসের শব্দে ঘুম ভেঙে যেতে ধড়ফড় করে উঠে বসলাম। প্রথমটা কিছুই ঠাউর করতে পারলাম না। তারপর ভাঙা ইমারত, ঝড় বৃষ্টি একে একে সবই মনে পড়ল। তাকিয়ে দেখি বাইরে ঝড় বৃষ্টি কখন যেন থেমে গেছে। রাত নেমেছে। মেঘ কেটে গিয়ে কালো আকাশে শারদ শুক্লাষ্টমীর চাঁদ উঠেছে। মন্দিরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, অথচ বাইরে চাঁদের ফিকে আলোয় ঝোপঝাড়, গাছপালা, দূরের আসমান প্রান্তর প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। পাকুড় গাছটার দিকে নজর যেতেই আমি চমকে উঠলাম। গাছতলায় সাইকেলটা নেই। বেশ বুঝতে পারলাম আমার ঘুমের সুযোগে চোরে সেটা হাতিয়েছে। মামার দেওয়া স্বাদের সাইকেলটা হারিয়ে মাথাটা কেমন যেন গরম হয়ে গেল। নিজের উপর ভীষণ রাগ হলো। ওইভাবে অসময় ঘুমিয়ে না পড়লে সাইকেলটা খামোকা খোয়া যেত না। কি ভাববে মামা মামি? এত রাতে সাইকেল ছাড়া বাড়ি বা ফিরবো কি করে? নড়ে চড়ে উঠে বসলাম। চারপাশে সাইকেলটা একবার খুঁজে দেখার দরকার, এই ভেবে উঠতে যাচ্ছি। এমন সময় আর এক কাণ্ড। বেদির ঠিক নিচে রাখা ছিল আমার চটি জোড়া। অন্ধকারে দুপা চালিয়ে দেখি সে দুটো হাওয়া। এমনই হতচ্ছাড়া চোর এসেছিল যে একজোড়া পুরনো চটি জুতো নিতে ছাড়েনি। ভেবে কুলকিনারা পেলাম না। অগতা খালি পায়ে নামতে হলো। মেঝেতে পা পড়তেই বুকের ভিতরটা অজান্তেই গুড়গুড় করে উঠল। আমি স্পষ্ট অনুভব করলাম পায়ের তলায় ঠান্ডা পাথরের মেঝে স্পর্শ। একদম ঝকঝকে তকতকে, কোনোখানে এক ফোঁটা ধুলোবালি নেই। আমার ঘুমের ফাঁকে কেউ যেন এই জায়গা একেবারে ঝাড়পোঁছ করে দিয়ে নিখিয়ে দিয়ে গেছে। গায়ে আমার অকারণে শিহরণ খেলে গেল। এরপর যে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি আমি হলাম সেটা ঠিকঠাক বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তার আগে ইমারতের ভিতরের একটা বিবরণ আপনাদের দেওয়া দরকার। যে বেদিতে বসে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক তার পিছনেই ছিল ভাঙা দেওয়াল। দুপুরে পাকুড় তলায় সাইকেল রেখে ওই দিক দিয়েই আমি বেদিতে এসেছি। পেতলের ঘন্টি কুড়িয়েছি, আমার সেটা স্পষ্ট মনে আছে। বেদিতে সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে অন্তর দালান, চুন সুরকির স্তূপ, আগাছায় ভর্তি ওই জায়গাটায় পাশাপাশি পড়েছিল দুটো পাথরের থাম। আরো এগিয়ে দুপাশে দুসারি 12 দুয়ারি খিলান। এরপর খানিকটা বহির দালানের পতিত জমি, তারপরে ইমারতে ঢোকার ভাঙা চোরা চাঁদনির ধ্বংসস্তূপ। চাঁদনি ছাড়িয়ে শুরু বাইরের মাঠ জঙ্গল। ঘন অন্ধকারে কিছুই দেখা যায় না। খালি পায়ে আন্দাজে ভর করে খিলানগুলোর দিকে এগোতে লাগলাম। আশ্চর্য, কোথাও একটা ঝোপঝাড়, পাথরের থাম, এমনকি ঝুড়ো ইটের এক টুকরো পর্যন্ত পায়ে ঠেকলো না। উপর দিকে চেয়ে
ঘন কালো অন্ধকারে চোখটা চোখটা আটকে গেল। কোথায় দুপুরবেলা সেই নীলকণ্ঠ পাখির খোলা আকাশ? ভয় উৎকণ্ঠায় আমার ডাগড়া শুকিয়ে এলো। নিমিষে নিমিষে দরদর করে আমি ঘেমে উঠলাম। ঘুমের মধ্যে আমার চারপাশে নির্ঘাত ভয়ানক কিছু পরিবর্তন ঘটে গেছে। গোলমেলে একটা কিছু ঘন অন্ধকারে ঘাপটি মেরে বসে রয়েছে। আমার সবকটা ইন্দ্রিয় যেন একসঙ্গে আমাকে সে ব্যাপারে সতর্ক করে দিতে চাইছে। ইষ্টনাম জপতে জপতে পায়ের চেটো ঘষে একটু একটু করে এগোতে থাকলাম। যত এগোই বিস্ময়ের ঘোরে ততই আচ্ছন্ন হয়ে পড়ি। এত ঘন অন্ধকার এখানে তো হওয়ার কথাই নয়। মনের সমস্ত সাহস এক করে পায়ে পায়ে খিলানগুলোর কাছে এসে পড়লাম। খিলান পেরিয়ে চাঁদনির দিকে এগোতে যাব, আবার আবার সেই আওয়াজ। অনেকটা যেন পাথরে ঠোকাঠুকির শব্দ। চমকে উঠে পিছনে ফিরে তাকাতে শরীরে সব রক্ত জমে যেন বরফ হয়ে গেল। মনে হলো আমার কিছুক্ষণের অচেতন অবস্থার সুযোগে এক পৈশাচিক ভোজবাজিতে আমূল বদলে গেছে গোটা জায়গাটা। রঘুনাথকে থামিয়ে দিয়ে প্রচণ্ড শব্দে বাজ পড়ল কাছাকাছি কোথাও। বিদ্যুতের নীল ঝিলিকে ঝলসে উঠল বৈঠকখানার চার দেওয়াল। রঘুনাথ ফের শুরু করলেন। দেখে কোথায় অন্ধকার, কোথায় বা ধ্বংসস্তূপ আগাছা। মশালের উজ্জ্বল আলোয় ঝলমল করছে চারিদিক। ভাঙাচোরা মন্দিরের কঙ্কালটা যেন বহুকাল আগের রক্ত মাংসের চেহারায় জেগে উঠেছে। কোন অসম্ভব অলৌকিক মন্ত্র বলে হঠাৎ ফিরে পেয়েছে পরপারে ফেলে আসা যৌবন বৈভব। মন্দিরের অন্তর্দালানের চারিদিকে নিরেট দেওয়াল শটান উঠে গেছে উপরের দিকে। গর্ভগৃহে উঁচু কালো বেদিতে পাথরের তৈরি দশভুজা দেবী প্রতিমার খানিকটা অংশ দেখা যাচ্ছে। প্রতিমার মাথার উপর ঝুলছে মখমলে চাঁদোয়া। অন্তর্দালানে ছড়িয়ে 12 দুয়ারি খিলানের গ্রানাইটের থামগুলো দিব্যি সারি সারি দাঁড়িয়ে। মশালের আলো চুইয়ে পড়ছে তাদের চিকন কালো শরীর বেয়ে। খিলান পেরিয়ে উঠোনে নেমেছে শ্বেত পাথরের দুধ দালানের চওড়া সিঁড়ি। পাথর বসানো বিরাট উঠোনে খিলানের ছায়া পড়েছে ঘন হয়ে। উঠোন ছাড়িয়ে দুধাপ সিঁড়ি উঠে গেছে বহির্দালানে। আমার ঠিক দুপা তফাতে চাঁদনির বড় ফাটক। একপাশে তার নহবতের ফরাস পাতা। বাইরের দালানে স্বপ্নাবিষ্ট তন্দ্রাহতের মতো দাঁড়িয়ে আছি আমি। অপলক দৃষ্টিতে যেন ম্যাজিক দেখছি। দেহ অসাড়, নড়াচড়ার ক্ষমতা লোপ পেয়েছে। এইভাবে সম্ভব আর আর অসম্ভবের মাঝে দাঁড়িয়ে দোল খাচ্ছি আমি। হঠাৎ চমকে উঠে হুঁশে ফিরলাম আমি। ছোট দালানের সিঁড়ির একটা কোণে চওড়া থামের ছায়া পড়েছে তেরছা ভাবে। মনে হলো সেই আধো অন্ধকারে গা মিশিয়ে চুপ করে বসে রয়েছে কিছু একটা। যে কারণেই হোক এতক্ষণ আমার চোখে পড়েনি। হঠাৎ হঠাৎ সেটা নড়ে উঠতেই আমি তারস্বরে চিৎকার করে উঠলাম, কে ঠায় আধারে লুকায়? আমার হুঙ্কারে থরথর করে কেঁপে উঠল মন্দিরের দেওয়ালগুলি। সঙ্গে সঙ্গে অসহ্য এক বিভীষিকায় সর্বাঙ্গ শিউরে উঠল আমার। ভারী কর্কশ, অনুকম্পাহীন কার কণ্ঠস্বর? আমার তো নয়। এই ভাষাই বা কোন দেশি? এ কি? এ তো বাংলা ভাষা নয়, এ তো অন্য কিছু। এ ভাষা তো আমার কস্মিন কালে জানা নেই। প্রশ্নের জবাব খোঁজার সুযোগ হলো না। থামের আড়াল ছেড়ে বেরিয়ে এলো জলজ্যান্ত একটা মানুষ। এক হাতে জ্বলন্ত মশাল,
অন্য হাতে পাথরের টুকরো, সম্ভবত চকমকি। আগন্তুক নেহাত অল্প বয়সী যুবক, সুশ্রী সুঠাম চেহারার আলগা আভিজাত্যের ছাপ। তার অদ্ভুত পোশাক সাজসজ্জা দেখে কেমন একটা খটকা লাগলো। মাথায় রংচঙে ভূষণাই খাসা পাগড়ি, ঘন কালো চাঁচর চিকন খোলা চুল ঘাড় ছাড়িয়ে কাঁধে লুটোচ্ছে। দোকানে সোনার কর্ণফুলি, গলায় রূপোর কেউর মালা চিকচিক করছে। অল্প স্বল্প দুলছে কারুকাজ করা পাটের জাগ। ডান হাতের বাজুতে অঙ্গদ বলয়, কঞ্চিতে টারবালা, খালি পায়ে সুতির পট্টজোড়া ছিট উড়নি, পরনে কাছা করা দামি তসরের জোড় ধুতি, কাঁধে ঝুলছে পাটের তৈরি লাল রঙের থলে। ক্লান্ত বিধ্বস্ত চেহারা ছেলেটার, আড়িকাটের পাশে বাঁধা বলির পাঁঠার মতো অবস্থা। মাথা নিচু করে সিঁড়িতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পা দুটো এমন কাঁপছে, এই বুঝি মূর্ছা যায়। কাঁপতে কাঁপতে সে বলল, মই পট্টবেনে কুম্ভার খালি আদনাথ অগ্নিফুল আনন্দাই শাড়ি বেসাত চলি মোর। আমি অবাক হলাম। আমার অদ্ভুত ভাষার প্রশ্ন সে সম্ভবত বুঝতে পেরেছে, জবাবও দিয়েছে ওই একই ভাষায়। ছেলেটার দিকে কয়েক পা এগিয়ে গেলাম। আমার ভয় দুপা পিছিয়ে গেল। সে একটু ভালো করে দেখে বুঝলাম ছেলেটা আহত, মুখ চোখ তার আতঙ্কে দিশেহারা, শরীরে অনেকগুলো তাজা ক্ষত, কয়েকটার অবস্থা বেশ গুরুতর। অল্প স্বল্প রক্ত ঝরছে সেগুলো থেকে। দেখে মায়া হলো যতটুকু, কৌতূহল জাগলো তার থেকে আরো বেশি। খুব ইচ্ছে হলো তাকে জিজ্ঞেস করি, এমন অদ্ভুত পোশাক সে কেন পরেছে? যে মাটির ভাষায় সে কথা কইছে সে দেশে কোনো নদী বয়? কবে কোন ফসল ফলে? কোন মাসে কোন পার্বণ হয়? কিন্তু আমার জিভ আর সরল না। প্রশ্নগুলো গলার কাছে এসে যেন গোটা খেয়ে নিরুদ্দেশ হয়ে গেল। মনে হলো কেউ যেন আমার বাক শক্তিকে দোলে পিষে পেটের ভিতরে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমার স্বাধীন চিন্তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে শরীর, মন, বুদ্ধি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। ইচ্ছে অনিচ্ছের নাকে দড়ি পড়িয়ে বনবন করে চরকি পাক খাওয়াচ্ছে। আমার গলায় স্বর বেরোচ্ছে, জিভে টাগড়ায় কথা চালাচালি হচ্ছে, কিন্তু সে উচ্চারণ এক বর্ণ আমার নয়। কথা বলছে অন্য কেউ। কলের পুতুলের মতো আমি বললাম, কি করে এটা আইলা তুমি? কি নাম? ছেলেটা মাথা তুলল। দেখি তার চোখে জল। কাঁদতে কাঁদতে সে বলল, মুই শশ ধরবে নে, বর্গিত খেদাইছে মুখ, মুলুক সারিয়া পালাইছি, খান পানি নিদ নাহি 3 দিন। এতক্ষণে চাপা উত্তেজনায় আমি অস্থির হয়ে উঠেছি। তিত্তির করে কাঁপছে আমার কানের লতি। বেশ বুঝতে পারছি যা বাস্তবে কখনো হবার নয়, এখন এখানে ঠিক সেটাই ঘটছে। শান্ত থাকার চেষ্টা করলাম। সব চেষ্টা আমার যেন বিফলে চলে যাচ্ছে। কেউ যেন চাবুক মেরে আমার মধ্যে ঘুমিয়ে থাকা অন্য এক অচেনা মানুষকে জাগিয়ে তুলছে। আমার সমস্ত স্নায়ু জট পাকিয়ে যাচ্ছে। এক লাফে বাইরের দালান থেকে উঠোনে নেমে এলাম আমি। আঙুল উঁচিয়ে ঝাঁপিয়ে উঠে বললাম, তোমার এ গতি কইল কোন মোড়? কান্দুনি বা করো কেন তুমি? প্রশ্নের জবাব আসার আগেই মশালের আলোয় আমার চোখ আটকে গেল। আমি সত্যি স্বপ্ন দেখছি না তো?
নিজের হাতকে নিজেই চিনতে পারছি না। এটা কার হাত? শক্ত পেশিবহুল পুরুষালী গড়ন, কবজিতে কবজিতে টারবালা। নজর গেল এবার নিজের শরীরের দিকে। কি সর্বনাশ! মাথায় হাত বুলোতে শিরশির করে উঠল সারা দেহ। কোথায় কোথায় আমার সাধের কদম ছাট মিহি চুল? মাথা থেকে নেমে চওড়া কাঁধ ছাড়িয়ে দরাজ জোয়ান বুকের পাটায় লুটোচ্ছে কোঁকড়ানো লালচে কালো চুলের ডল। গলায় দুলছে হিরণ্য মাদুলি। কোমরে কোমরে বেড় দিয়ে গায়ে জড়ানো রয়েছে শৌখিন ভুনি পোতা চাদর। পরনে পরনে পাকা রং চড়ানো মসলিনের ধুতি। সব দেখে শুনে ভয় ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। পায়ের তলায় মাটি দুলে উঠল। ভরসা পেয়ে ছেলেটা বলল, ভাস্কর পণ্ডিত বর্গির লস্করেত মুরে হাল কইছে, মুর বহুর জিউ সাওয়াল পাষণ্ডে বেরি মারিছে, তঙ্গ দিয়া শতেক শিলাদার ধাওয়াছে মুর পিছু, সরহানি জাটে জিন্দে সর্বশরীরে। দেখো দেখো মুর কি হাল কইছে, অনেক যুঝে পরাণ রাখছি। ছেলেটার কিছু কথা বুঝলাম, কিছু দুর্বোধ্য ঠেকল। ভাবতে আর হলো না, মুখ দিয়ে আমার আপনি বলি বেরিয়ে এলো, কি লগে আর সঙ্গে তাই? ছেলেটা ছেলেটা ফিস ফিস করলো, ঘন্টা শুনি আসলাম, আসাম এত দেউলে লুকাইছি, আজু নিশি আকাশত তারা নাই, নিবিড় অন্ধার। এই বেলা কাশিম বাজার পলাম মুই। মাথা নেড়ে আমি শুধলাম, শোকে তো বিবল হং, আপদ কমে না। স্থির হও, চিন্তিয়া কাজ করো। যাইবা কোন দেশে? আশ্বাস পেয়ে দীর্ঘশ্বাস ফেলল যুবক। খানিক খানিক ভেবে নিয়ে সে বলল, রামপুর বোয়ালিয়াত অপেক্ষাত আস মুর কুটুম, সেথায় যাইমু। পথে তো মইলে খেদ নাই। ভাজা বারুদে যেন আগুনের ফুলকি পড়ল। ছেলেটার একটা হাত খপ করে চেপে ধরে বললাম, মই হনু মহাল পাটোয়ারি, ভয় নাহি করমক, আইসো মোর সঙ্গে। তাকে এরকম জোর করে টেনে নিয়ে চাঁদনি পেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিঝুম অন্ধকার রাত, থমথম করছে মেঘলা আকাশ। চাঁদ উঠেছে কিনা বোঝবার উপায় নেই। কাছে দূরে দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে বড় বড় কয়েকটা গাছ। সেগুলোর মাথার উপরে দূরের আকাশটা যেন সিঁদুরে লাল হয়ে উঠেছে। সেদিকে তাকিয়ে এমন এক বিচিত্র অনুভূতি হলো, যা ভাষায় প্রকাশ করা আমার সাধ্য নয়। চোখ পেরিয়ে দেখি শুধু আমিই নই, শশধরও অপলকে চেয়ে রয়েছে সেদিকে। মুখ তার রক্তশূন্য হয়ে গেছে। কপালে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ধুতির খুঁট খুলে কাঁপা হাতে একটা জিনিস বের করলো ছেলেটা। আমার হাতে সেটাই তুলে দিয়ে ছল ছল চোখে সে বলল, এ ফল সঙ্গেতে রাখো, যদি না ফিরিত পারি মায়ের ঠানে মোর নামতো চড়ায় থুও। ধুতির গাঁটে আমলকি গুঁজে নিয়ে আমি হাঁক দিলাম, রুস্তম খা, ঘোড়া লাগাও। অমনি অন্ধকার ফুঁড়ে হাজির হলো একটা বোতল লম্বা লোক। কালো আলখাল্লায় আপাদমস্তক ঢাকা জমদূতের মতো চেহারা। এক হাতে তার জ্বলন্ত মশাল, অন্য হাতে ঘোড়ার লাগাম, পিঠে মোগলাই জামরুক বন্দুক। এমন দশাশই ঘোড়া জীবনে একবারই দেখেছি, কলকাতায় গড়ের মাঠে গোড়া পল্টনের সাথে। পাটকিলে রঙের ঘোড়াটার ঘাড়ের চুলগুলো মশালের আলোয় চকচক করছে। আমি যেন কবেকার চেনা। এমনভাবে ঘোড়াটা খুব কাছে এসে মিহি গলায় চি করে ডেকে উঠল। আমিও মন্ত্রচালিতের মতো তার ঘাড়ে কয়েকটা মৃদু চাপড় দিয়ে ফিরে দাঁড়ালাম। আমি বেশ বুঝতে পারছিলাম
বড় সড়ো কিছু একটা অনর্থ ঘটতে চলেছে। এখনই এখনই নিজেকে থামানো দরকার। কিন্তু কিন্তু কে কাকে থামায়? আমি তখন আর আমার মধ্যে নেই। রুস্তম খাঁ আমাকে ঘোড়া, বন্দুক আর একটা কালো কাপড়ের টুকরো ধরিয়ে কোথায় অন্ধকারে মিশে গেল। আমিও কালক্ষেপ না করে শশধরের দু চোখে আঁট করে কালো কাপড় বেঁধে দিলাম। শশধর টু শব্দটি পর্যন্ত করল না। তাকে তাকে ঘোড়ায় তুলে দিয়ে এক লাফে নিজে চেপে বসলাম। শশধর হয়তো কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোনো সুযোগ না দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলাম। কালো রাত্রিরকে চিরে দুফালা করে উল্কা বেগে ছুটছে ঘোড়া। ছায়া ছায়া ধূসর মাঠ, জঙ্গল সবেগে হারিয়ে যাচ্ছে পিছনের দিকে। বাতাসের প্রচন্ড গতিতে চোখের কোল ঘেঁষে জল ঝরছে। ঘোড়ার মুখে সাদা ফেনা মুক্তোর মতো ছড়িয়ে পড়ছে অন্ধকারে। এত জোরে ছুটছে ঘোড়াটা, মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারাবো। তবু আমার হাতের রাশ এতটুকু আলগা করলাম না। কিছুক্ষণের মধ্যেই দূরের আবছা দিগন্তে ভেসে উঠল সিঁদুর রাঙা আকাশটা। ফুটে উঠল অসংখ্য আলোর বিন্দু। খুব তাড়াতাড়ি সেগুলো বিন্দু থেকে ছোট ছোট বৃত্তের আদল নিয়ে চলেছে। মিটমিটে লালচে ওই বৃত্তগুলো যেন হিংস্র কোনো শয়তানের চোখ। হাত ধরাধরি করে ওরা উত্তাল নৃত্য করছে। মনে হলো সর্বনাশা কোনো অভিসন্ধি নিয়ে আলেয়ার রোশনাই জেলে অন্ধকারকে উদযাপনের উৎসবে নেমেছে নিঃসুতি রাত। আলোর গোল্লাগুলো আরো একটু স্পষ্ট হয়ে উঠতে বুকটা আমার জমে হিম হয়ে গেল। কমে এলো ঘোড়ার গতি। দিগন্ত জুড়ে দাউ দাউ করে জ্বলছে অসংখ্য ঘর বাড়ি। দূর থেকে কানে ভেসে এলো একটা বিকট গোলমালের শব্দ, যেন একসঙ্গে অনেক মানুষের আর্তনাদ, হাহাকার আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ। এক মুহূর্ত দেরি না করে আমি ঘোড়ার মুখ ঘুরিয়ে দিলাম, কিন্তু তাতে শেষ রক্ষা হলো না। একটু পরেই ছুটতে ছুটতে পিছন ফিরে দেখি উল্টো দিকে ঘোড়া ছোটানো সত্ত্বেও অনেকগুলো ছোট ছোট আলোর বিন্দু ক্রমশ বড় হয়ে উঠছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। অজানা আশঙ্কায় বুকের ভেতরটা আমার গুড় গুড় করে উঠল। মনে হলো পালিয়ে যাবার সিদ্ধান্ত নিতে বোধহয় আমি বড় দেরি করে ফেলেছি। প্রাণপণে আমি ঘোড়ার গায়ে কয়েক ঘা লাগামের দড়ি কষিয়ে লাগালাম। ঘোড়াটা একটা তীক্ষ্ণ চিৎকার করে উন্মত্তের মতো ছুটতে শুরু করলো। ঠিক সেই সময় সনসন করে কয়েকটা বল্লম আমার কান ঘেঁষে ছিটকে বেরিয়ে গেল। সেই সঙ্গে পিছন থেকে ভেসে এলো রক্ত জল করা। দমফাটা ওই মরণ দৌড়ের মেয়াদও শিগগিরই পড়ল। একটা প্রচন্ড ঝাঁকুনি খেয়ে অন্ধকারে ছিটকে পড়লাম। কি আশ্চর্য! মারাত্মক এই পতনের পর হাড় মাংস সব দলা পাকিয়ে যাবার কথা, অথচ আমি এতটুকু ব্যথা বেদনা পর্যন্ত অনুভব করলাম না। পড়তে পড়তে বুঝলাম ঘোড়াটা কোনোভাবে জখম হয়েছে ঠিকই, কিন্তু প্রাণে মরেনি। মুখ তুবড়ে পড়েও নিজেকে সামলে নিয়ে গা ঝাড়া দিয়ে উঠে আবার ছুট দিয়েছে সে। মাটি কামড়ে পড়ে পড়ে আমি শুনলাম তার খুরের শব্দ দ্রুত দূরে মিলিয়ে যাচ্ছে। আর শশধর সে কোথায় গেল? জমাট অন্ধকারে কান কাড়া করে শুয়ে রইলাম। শশধরের কোনো সাড়া শব্দ পেলাম না। একবার মনে হলো সে বুঝি বেঁচে নেই। ঠিক তখনই একটা চাপা গোঙানির শব্দ কানে এলো। নিশ্চিন্ত হলাম, শশধর তাহলে এখনো বেঁচে আছে। তাকে ডাকতে যাব, ঠিক এমন সময় অন্যরকম একটা শব্দ শুনে আমি একেবারে ঠিক শুনেছিলাম। একদল মানুষের পায়ের শব্দ। কারা যেন আশেপাশে পা টিপে টিপে গুড়গুড় করছে, ফিসফিস করছে। বুঝলাম ভয়ানক বিপদে পড়েছি।
করি তাই ভাবছি, এমন সময় একটু দূরে শশধর টুকরে কেঁদে উঠল। সে যেন কারো কাছে কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইছে। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল হাত 50 দূরে ভয়ানক ঘটনা ঘটছে একটা। খানিক উঁচু ওই জায়গাটাতে আহত হয়ে পড়েছিল শশধর। জনাসাতেক লোক মশাল হাতে তাকে শকুনের মতো ছেঁকে ধরেছে। এতটা দূর থেকে তাদের মুখ চোখ আমি ভালো দেখতে পাচ্ছিলাম না, তবে তবে লোকগুলোর প্রায় প্রত্যেকেরই মাথায় ভারী শন পাকড়ি, দু একজন মাথা মোড়ানো টিকিধারীও রয়েছেন দেখলাম। প্রত্যেকের হাতে ঝলসাচ্ছে খোলা তলোয়ার। সবাই মিলে শশধরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মর্মান্তিক সেই দৃশ্য চোখে দেখা যায় না। ওদের হাতে শশধরের কি পরিণতি হতে চলেছে সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। হঠাৎ মনে পড়ল আমার কাছেও তো একটা অস্ত্র ছিল। পিঠে হাত ঠেকিয়ে দেখলাম যে বন্দুকটা এখনো সঙ্গেই রয়েছে। পরক্ষণেই যেন হারিয়ে যাওয়া সমস্ত শক্তি ফিরে এলো শরীরে। মনে হলো আমি তো এখনো বেঁচে আছি, হাতে বন্দুক আছে। শশধরকে কিছুতেই এইভাবে ওদেরকে নিয়ে যেতে দেব না। মাটিতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু মাটি সেখানে কোথায়? কাদার মতো নরম আর ঠান্ডা কিছুতে হাত আমার পিছলে গেল। উৎকট পচা গন্ধে আমার গা গুলিয়ে উঠল। লোকগুলোর হাতের মশালের সামান্য একটু আলো আমার চারপাশে পড়ছিল। সেই আবছা আলোয় যা দেখলাম তাতে আমার মাথাটা টলে গেল। মনে হলো লক্ষ লক্ষ বিষ পিঁপড়ে আমার শিরায় ধমনীতে কিলবিল করে বেড়াচ্ছে। দেখলাম আমি যে গর্তে পড়ে আছি তার চারপাশে পচা গলা মৃতদেহের স্তূপ। মৃতদেহের আড়তে হুমড়িকে পড়ছিলাম বলে ওই দুশ্মনগুলো এতক্ষণে আমাকে খুঁজে পায়নি। দম আটকে হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে গর্ত ছেড়ে উঠে এলাম। লোকগুলো তখন শশধরকে ওদের গোড়ায় টেনে তুলেছে। আমার হাতের বন্দুক করছে উঠল। একবার দুবার, দুটো দুশ্মন লুটিয়ে পড়ল মাটিতে। তৃতীয় সুযোগ আর আমার জুটল না। অসহ্য একটা ব্যথা অনুভব করলাম পিঠের মাঝামাঝি। কোনো ক্রমে পিছনে ফিরে দেখলাম ঘাড়ের কাছে মশাল হাতে আর এক জল্লাদ দাঁড়িয়ে। ময়লা দাঁত বের করে পিশাচের হাসি হাসছে। চোখে নিমিষে বন্দুকের নলটা ওর মুখের গর্তে ঢুকিয়ে ঘোড়া টেনে দিলাম। এরপর আমার চোখের আলো ধীরে ধীরে নিভে গেল। আর কিচ্ছু মনে নেই। ধর্মর করে উঠে বসে আমি দেখি কোথাও কিচ্ছুটি নেই। ভাঙা মন্দিরের কালো বেদিতে আমি শুয়ে আছি। বাইরে ভোরের আলো সবে ফুটেছে। বনের পাখিদের ঘুম ভাঙছে। দূরে পাকুড় তলায় সাইকেলটা ঠায় দাঁড়িয়ে। কাছে গিয়ে দেখি তখনও গায়েটার বৃষ্টির জলের পোঁটা লেগে আছে। বেলার দিকে মামির বকুনিটা একটু বেশি পড়েছিল সেদিন। মামা শুধু গম্ভীর মুখে বলেছিল, এক রত্তি ছেলে, রাতভর খেল দেখালি বটে। হ্যাঁ, পাড়া শুদ্ধ লোককে একদম হয়রান করে ছাড়লি। আমি বেমালুম চেপে রইলাম। রাতের ঘটনার বিন্দু বিসর্গ কেউ জানতে পারল না। এরপর 2 দিন আমার সাইকেলে তালা পড়েছিল। অবশ্য সেই জন্য আমাকে এক ছটকাও মন খারাপ করতে হলো না। ওই 2 দিন আমাকে আর মামিকে হাওলে আসনে চাপিয়ে প্রমোদ ভ্রমণে বেরুলেন মামা। প্রথম দিন যেমন তেমন কাটলো। দ্বিতীয় দিন সকালে চা খেতে খেতে মামা বললেন, পটু, আজ তোদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। এখান থেকে বেশি দূর না, গাড়িতে যেতে লাগবে মেরে কেটে ঘন্টাখানেক। জায়গাটা বেশ মজার, বুঝলি? মামার কথা তেমন কানে তুললাম না। তখন কি চাই জানতাম একটা ছোট্ট ভ্রমণ মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটু অন্যমনস্ক ভাবে বললাম, কিরকম মজার শুনি। মামা ঘাড় নাড়লেন।
এখন তো বলবো না, আগে চল, এই দেখতে পাবি। ছোট মামা এক মনে গাড়ি চালাচ্ছেন, পিছনের সিটে বসে মামি কাগজের প্লেটে আমাদের সকালের ফলার সাজাচ্ছেন। আমি মামার পাশের সিটে স্বপ্নাহতের মতো চেয়ে রয়েছি জানলার বাইরে। গাড়ি যতই এগুচ্ছে আমার হৃৎপিণ্ডের গতি যেন ততই বাড়ছে। গ্রাম বাংলার মামুলি মেঠো রাস্তার এক একটা মোড় যেন আমার মনের এক একটা ত্রিবেণী সঙ্গম। পেঁয়াজের খোলার মতো বিস্ময়ের এক এক দিগন্ত যেন চোখের সামনে খুলে যাচ্ছে প্রত্যেক মোড়ে। আমি ঠিক দেখছি তো, দু চোখে চোখ কচলে বারবার দেখছি আর ভাবছি, এই তো কাল বিকেলের সেই হারানো জনপদ, ওই সেই অর্জুন গাছ, মেঠো রাস্তা। প্রতি মুহূর্তে আমার উত্তেজনার পারা চড়ছে। ধ্বংসস্তূপ বাড়াল করে ঘন ঘন চোখের সামনে এসে পড়ছে হাল ফিলের গেরস্ত গড় বাড়ি, উঠোন, বাগান, ক্ষেত খামার, বীজতলা, গোয়াল, তালপুকুর। কিরে, হ্যাঁ, কি দেখছিস অমন করে? শ্বশুর বাড়ি খুঁজছিস নাকি? আমার দু চোখ তখন পাগলের মতো শুধু একটা জিনিসই তন্ন তন্ন করে খুঁজে চলেছে, একটা ভাঙা মন্দিরের অবশেষ, কয়েকটা ভাঙা দেওয়াল আর একটা উঁচু গ্রানাইটের বেদি। একটু পরেই গাড়িটা একটা তস্য মেঠো রাস্তা ধরল। কতগুলো রাজহাঁস দল বেঁধে দুলকি চালে গাড়ির পথ আটকাতে চাইছে। জোরালো হর্নের তোয়াক্কা করছে না, ওরা যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। একটু পরে একটা ফাঁকা জায়গায় গাড়িটা থামলো। একটা বহুকালের ভাঙাচোরা মন্দির, সামনের কিছু অংশ হালে সংস্কার হয়ে শান বাঁধানো হয়েছে। সেখানে দেবী বিগ্রহের পুজো আর্চা চলছে, লোকজনের ভিড়। মন্দিরের পিছনে খানিক ভাঙাচোরা অংশ। অচেনা সে দৃশ্যের দিকে তাকিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়েছি। খেয়াল করিনি কখন ছোট মামা পাশে এসে দাঁড়িয়েছে। আমার কাঁধে হাত রেখে বললে, চল, আমলকি পীরের দরগাটা তোকে ঘুরিয়ে আনি। এখানে এসেছিস আর ওটাই দেখবি না? আমি একটু অবাক হলাম। আমলকি পীর? মন্দিরের পিছনে কিছুটা ফাঁকা জায়গা, মধ্যিখানে ইট বাঁধানো রাস্তা। সেই রাস্তা ধরে প্রায় 30 গজ দূরে একটা দেওয়ালে ঘেরা মুসলিম মাজার। অনেক লোক ভিড় করে ধূপ দিচ্ছে। মাজারের কাছে গিয়ে দেখি কয়েকজন দেহাতি মানুষ ঝুড়িতে করে আমলকি বেচছে। মামা ওদের কাছে গিয়ে গোটা চারেক আমলকি কিনে ফেললেন। ফিরে এসে দুটো সুতোয় গাঁথা আমলকি আমার হাতে দিয়ে বললেন, যা, আমলকি ভেট দিয়ে মনের ইচ্ছে জানিয়ে বাবার কাছে মানত করে আয়। বাবা বড় জাগ্রত, কারোকে খালি হাতে ফেরান না। মাজারের মধ্যে লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকাই দায়। আমলকি হাতে এক কোণে দাঁড়িয়ে আমি তখন বিড়বিড় করছি, আচ্ছা, মুশকিলে পড়লাম তো। নিজের কাছে নিজে মানত করব কি করে? পাশে দাঁড়িয়ে মামা শুধলেন, কিরে, হ্যাঁ, কিছু বলছিস নাকি পটু? হ্যাঁ, না না, কিছু না। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প মেঘরাজ রচিত কালান্তরে রঘুনাথ। পাঠে দিব্যেন্দু, সাম্য, রক্তিম, অভিজিৎ, অরিন্দম। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।